15.5 বছরের যে শাসন, এইটা আওয়ামী লীগের এই শাসনের সবচাইতে বড় যদি ব্ল্যাক স্পট বলে, সেই স্পটটা হচ্ছে তার রাজনীতি। মানে রাজনীতির জায়গাটা একদম সে মানে স্পয়েল করে ফেলেছে। অন্যান্য পলিসির ক্ষেত্রে আপনি যদি তার ইকোনমি পলিসি বলেন বা অন্যান্য পলিসির ক্ষেত্রে মোরলেস আপনার ছিল। তারপরেও আপনি দেখেন যে এই আমরা আবার পুরোপুরি এটাও বলতে পারবো না যে অর্থনৈতিক দিক থেকে শেখ হাসিনার শাসন আমার পারফেক্ট ছিল, এটা বলার কোনো সুযোগ নাই। বিশেষ করে দুর্নীতির জায়গাটা এটা একটা ভয়াবহ রূপ নিয়েছিল আর কি, তাই না? কিন্তু তার কিছু কিছু অর্থনৈতিক পলিসির জায়গায় সেগুলো একেবারে খারাপ ছিল, এটা বলা যাবে না, তাই না? কিন্তু তার যেটা সবচেয়ে বড় দুর্বলতার জায়গা সেটা হচ্ছে এই যে পলিটিক্সের জায়গাটা। আর এখানে সে ক্রমাগতভাবে বিরোধী দলকে ডিনাই করে গেছে, মানে পলিটিক্যাল প্রসেসে সংসদে বিরোধী দলকে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। বিরোধী দল একটা ছিল, কিন্তু সেটাকে একটা পেট অপোজিশন হিসেবে তৈরি করেছে জাতীয় পার্টির কথা আমি বলছি। অর্থাৎ পুরো পলিটিক্সটাকে সে পলিউট করে ফেলেছিল এবং এটার প্রভাব ওভারঅল গভর্নেন্সের মধ্যে গিয়েও পড়েছে। এই যে আপনি ইনস্টিটিউশন কথা বললেন, ইনস্টিটিউশনগুলো ভেঙে পড়ার মূল কারণটাই তো হচ্ছে পলিটিক্স। যে প্রত্যেকটা ইনস্টিটিউশনকে যখন আপনি পলিটিক্যালি আপনার শাসনটাকে পারপিচুয়েট করার জন্য আপনি ইনস্টিটিউশনগুলোকে যখন আপনি পলিটিক্যালি ইউজ করবেন, তখন সেই ইনস্টিটিউশনগুলো আর কাজ করতে পারবে না, তাই না? তারপরে ধরেন তার আরেকটা বড় জায়গা ছিল আপনার এই যে কি বলে এটাকে, মানে আমলাতন্ত্রের উপরে নির্ভরশীলতা। একটা পর্যায়ে তো উনি পলিটিশিয়ানদের ভুলেই গেলেন। পলিটিশিয়ানদের ভুলে গিয়ে তিনি কিন্তু পুরো আমলাতন্ত্রের উপরে নির্ভর হয়ে গেলেন। বিশেষ করে সিভিল মিলিটারি আমলা যারা, এদের উপরে অতিমাত্রায় নির্ভরশীলতা কারণে আপনার একটা পর্যায়ে এসে তিনি একেবারেই রাজনীতিবিদদেরকে সাইডলাইন করে আমলাদের উপরে নির্ভরশীল হয়ে গেলেন। এবং দেখুন এই যে হিউম্যান রাইটস ভায়োলেশনের যে বিষয়টা, এই হিউম্যান রাইটস ভায়োলেশনের বিষয়টা কিন্তু তাকে এই ব্যাপারে তাকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে এই যে ডিজিএফআই, এনএসআই, যারা এই প্রতিষ্ঠানগুলো যেহেতু জাতীয় নিরাপত্তার জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু এই প্রতিষ্ঠানগুলো দেখা গেল যে এই শেখ হাসিনার শাসনকে কীভাবে দীর্ঘায়িত করা যায় সেই প্রজেক্টের তারা পার্ট হয়ে গেল। তো সব কিছু মিলাই আমার মনে হয় যে একটা পর্যায়ে আবার ধরেন এই যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট থেকে এই সমস্ত আইন কানুনের মাধ্যমে তিনি এক ধরনের ফ্রিডম অফ স্পিচকে কাটিল করা, মানুষের বাক স্বাধীনতাকে খর্ব করা, এটাও একটা বড় ধরনের ভূমিকা রেখেছে। সব মিলিয়ে আমরা তার যে শাসনামলটাকে আমরা বলতে পারি যে এটা ছিল একটা জেনুইন কর্তৃত্ববাদী শাসন বলতে যেটা বোঝায়, যেখানে শেখ হাসিনার অথরিটিকে চ্যালেঞ্জ করার মতো কোনো শক্তি দাঁড়ায় এই গণ-অভ্যুত্থানের আগ পর্যন্ত। দেখুন দীর্ঘ সময় ধরে বিএনপি চেষ্টা করতেছে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য, তারা কিন্তু 15 বছরেও ফেল করেছে। মানে কী পরিমাণ স্টেট অপারেশন চালানো হয়েছিল বিরোধী দলের। সুতরাং আমি মনে করি যে শেখ হাসিনার সময়টাকে আমি আসলে দেখতে চাই এটা কর্তৃত্ববাদ প্লাস আমরা যদি ফেসিবাদেরও একটা প্রকাশ যদি আমরা দেখি তাহলেও ভুল হবে না। কিন্তু সব কিছু ফেসিবাদ তখনই শক্তিশালী হয় যখন সব কিছু এক কেন্দ্রিক হয়ে যায়, এক নেতা কেন্দ্রিক, এক দল কেন্দ্রিক, সব কিছু যখন আপনার একটা সেন্টারে কনসেন্ট্রেটেড হয়ে যায়, তখনই ফেসিবাদের জন্ম হয়, যেটা আমরা এক পর্যায়ে গিয়ে দেখলাম। সুতরাং কর্তৃত্ববাদ আরও এক ধাপ আগায় এটা ফেসিবাদের দিকে চলে যায়।
যখন সব কিছু আপনার ডিসেন্ট্রালাইজ না থেকে একটা কেন্দ্রে এসে সব কিছু মানে কেন্দ্রীভূত হয়। এটা হচ্ছে মোটামুটি ভালো শেখ হাসিনা রেজিম সম্পর্কে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.